This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্বাস্থ্যই সুখের মূল কারণ, কিন্তু পলিউশন বলুন বা ভেজাল বলুন ইত্যাদি নানা কারণে আজকাল মানুষ আক্রান্ত। দুরারোগ্য ব্যাধি যেমন রয়েছে, তার পাশাপাশি এমন অনেক অসুখ রয়েছে যেগুলো কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকরও বটে। তারই মধ্যে অন্যতম স্কিনের সমস্যা। আর তখন আরও বেশি এটা বিভ্রান্তির সৃষ্টি করে যখন শোনা যায় যে স্কিনের সমস্যার অন্যান্য প্যাথিতে কোনো রকম চিকিৎসা নেই। তবে যারা স্কিনের সমস্যায় ভুগছেন তাদের জন্য নতুন আলোর দিশা দেখাতে পারে আমাদের আজকের এখনকার এই অনুষ্ঠান ডক্টর প্রকাশ মল্লিক লাইভ। এবং এই অনুষ্ঠানে ডক্টর প্রকাশ মল্লিককে আমরা পেয়ে থাকি বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমন একজন চিকিৎসক যিনি হোমিওপ্যাথি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং যার হাত ধরে অনেক দুরারোগ্য রোগের পাশাপাশি এমন অনেক সমস্যার সমাধান মানুষ খুঁজে পেয়েছে যেটি কিন্তু বলা যেতে পারে পিন টু এলিফ্যান্ট সবটার তিনি চিকিৎসা করে থাকেন। আর আজকে চর্মরোগের ক্ষেত্রে নতুন দিশা দেখাবেন ডক্টর প্রকাশ মল্লিক। ডক্টর মল্লিক, আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। যেটা শুরুতেই বললাম যে চর্মরোগের একটা সুলুক সন্ধান, যারা চর্মরোগ নিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন তাদের একটা দেওয়ার চেষ্টা করব। তো চর্মরোগের মধ্যে সোরিয়াসিস, সেটা একটা বিভ্রান্তিমূলক একটা সমস্যা বলা যেতে পারে। সোরিয়াসিস কি, শুরুতে একটু জানতে চাইবো। হ্যাঁ, প্রথমেই আমি বলি যে আমি চর্মরোগ ও হোমিওপ্যাথি চিকিৎসা নামে আমি একটি বই লিখেছি এবং এই বইটি 6টি সংস্করণ হয়েছে আপনারা জানেন। এবং একটি হোমিওপ্যাথি বই যে 6টি সংস্করণ, এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার। তো ঘটনা হচ্ছে সোরাসিস নিয়ে প্রশ্ন করছেন। সোরাসিস কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ এবং এই সোরাসিস কিন্তু 100% কোনো প্যাথিতে ভালো হয় না, কিন্তু আমাদের প্যাথিতে অনলি হোমিওপ্যাথিতে কিন্তু এটাকে আমরা 90% বা 99%ও ভালো রাখতে পারি। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে। এক্ষেত্রে একটা অ্যালার্জি টেস্ট করে দেখে নিতে হবে যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আছে কি না। এবং এই সোরাসিসের জন্য কিন্তু আপনার এটা হয় কি না, সোরাসিস হচ্ছে আমাদের বডি যে স্কিনটা, আমাদের প্রতি মুহূর্তে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ওটা স্কিনটা কিন্তু ট্রান্সফার হয়, কিন্তু এই সোরাসিসের ক্ষেত্রে ওই ট্রান্সফারটা এত দ্রুত হয় তারা আঁশের মতো ওঠে, লাল হয়ে যায়, চুলকায় এবং একটা দগদগে। সোরাসিসের পেশেন্টকে যদি আপনি দেখেন তার জীবনে এটা একটা ডেঞ্জারাস অবস্থা তৈরি করে। এবং সোরাসিস এমন অনেক বিশিষ্ট মানুষের আছে যার জন্য সে কোনো দিন আত্মীয় বাড়ি যেতে পারে না, মানে পুরো জামা কাপড় পরতে হবে। এবং আমি কানাডা থেকে একটা রুগী পেয়েছি, যে ভদ্রলোক একজন মেডিকেল মানে ডাক্তার একটা হসপিটালের, তার মেয়ের হয়েছে, সে আমাদের ইন্টারনেট দেখে কলকাতায় এসছে এবং তিনি আমাদের চিকিৎসায় এত স্যাটিসফাইড, উনি নেট দেখে এসেছিলেন। সেক্ষেত্রে বলবো যে হোমিওপ্যাথি অনলি ট্রিটমেন্ট ফর সোরাইসিস, এবং সোরাইসিসের স্টেরয়েড যদি আপনি বেশি ব্যবহার করেন তার সাইড এফেক্ট হিসেবে কিডনি প্রবলেম থেকে শুরু করে অসংখ্য রোগ তৈরি হতে পারে। এবং চর্মরোগের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার ভাবতে হবে যে আপনি চর্মরোগের চিকিৎসা, আপনি যেটা বললেন এলোপ্যাথি তো অবশ্যই চিকিৎসা, যে স্কিন স্পেশালিস্ট আছে, কিন্তু ঘটনা হলো এতে যদি স্টেরয়েড ব্যবহার করা হয় তার জন্য সাইড এফেক্ট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং আর শুধু তাই নয়, আর চর্মরোগ মানেই অনেকেই কিন্তু সকলেই মলম ব্যবহার করার জন্য একদম মুখিয়ে থাকে। এবং সেক্ষেত্রে মলম হচ্ছে সাপ্রেশন করছেন, এবং সাপ্রেশন করলে, এটা বিজ্ঞান বলে, আমি হোমিওপ্যাথ বলে বলছি না, বিজ্ঞান বলে সাপ্রেশন করলে পরবর্তীকালে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধান হতে, মানে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এরকম কোনো সমস্যা তৈরি করে না এবং আপনার রোগটাকে ভালো করে। হয়তো অনেক সময় দেরি হয়, কিন্তু দেরি হলেও সেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে কিন্তু কমপ্লিট লাইফ দিতে পারে এবং চর্মরোগের হাত থেকে মুক্তি দিতে পারে। মানে হোমিওপ্যাথের হাত ধরলে একেবারে পুরোপুরি রোগটা সমূলে নির্মূল সম্ভব, যেটা অন্যান্য প্যাথের ক্ষেত্রে যেটা সাপ্রেশন ইউজ করা হয় এবং তার ফলে যেটা আপনি বললেন হাঁপানির সম্ভাবনা থাকে, রেসপিরেটরি প্রবলেম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানসিক যে ব্যাপারটা, মানসিক দিকটার সঙ্গে কিন্তু এই স্কিনের সমস্যার বাড়া কমাটা অনেকটা নির্ভর করে। কি বলবেন সেই বিষয়ে? অবশ্যই, যদি বেশি টেনশন হয় তখন দেখবেন যে, যদি আপনি, আমাদের টেনশন হলে আমরা বলি যে টেনশন, যখন টেনশন থেকে মুক্ত হতে গেলে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, কিন্তু অ্যাটেনশন কাজ নেই, দেখবেন তখন আপনার এখানটা চুলকাবে, এখানটা চুলকাবে, কিন্তু যখন আপনি কাজে থাকবেন চুলকানিটা ভুলে যাবেন। তাই সেক্ষেত্রে মনের একটা প্রভাব আছে। এবং আমার এই চর্মরোগের হোমিওপ্যাথি এই বইটিতে আমি এই বিস্তারিত লিখেছি যে মনের প্রভাবে চর্মরোগের যে একটা মানে বিরাট প্রভাব আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মন বড় ধন, এবং সেই দৃষ্টিকোণ থেকে মনকে সংযত রাখা এবং মনকে আমরা কাজে নিবৃত্ত রাখা,
তাহলে কিন্তু চর্মরোগের চুলকানি, এবং অনেক সময় চুলকাতে চুলকাতে কি হয়, আমরা যখন চুলকানি একটা মানে ভ্যালাপসিয়াস ইচিং বলে একটা কথা আছে, অর্থাৎ যতক্ষণ না রক্ত বেরোচ্ছে ততক্ষণ চুলকাচ্ছেন, এবং চুলকানি যখন আমরা নখ থেকে ইনফেকশন হয়ে সেখানে কিন্তু আলসারেটিভ একটা প্রোডাকশন তৈরি হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আপনি যদি কোনো যখন চুলকাচ্ছেন তখন কিন্তু সেই চুলকানিটা যদি আপনি কোনো কাপড়ের ভেতর থেকে চুলকান তাহলে বেটার হয়। এক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি, চুলকানি বা চর্মরোগের সবথেকে কেন হয় বললে বলা যায় যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা একটা বিরাট ব্যাপার, এবং যার জন্যে বস্তিতে, এবং আমি দেখেছি, আমি অনেক মিশনে গেছি, সেই মিশনে যারা স্টুডেন্ট বা ছাত্রাবাসে থাকে একে অপরের গামছা ব্যবহার করে, সেই কারণে সেখান থেকে কিন্তু একটা ইনফেকশন হতে পারে, এবং অনেক সময় বন্ধুবান্ধব তাদের আন্ডারওয়্যারও ব্যবহার করে ফেলে, এবং গামছা ব্যবহারটা কমন, সেক্ষেত্রে কিন্তু চর্মরোগ। এবং এক্ষেত্রে বলবো চর্মরোগের বেস্ট ওষুধ হচ্ছে, হোমিওপ্যাথি এলোপ্যাথি যাই করুন না কেন, নারকেল তেল যদি আপনি ব্যবহার করেন, নারকেল তেল কিন্তু বেস্ট অ্যান্টিসেপটিক ফর দি মানে স্কিন বলা যায়। এবং নারকেল তেল, তবে নারকেল তেলটা আবার কোনটা, যে নারকেল তেল জমে না সেটা কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা আমরা মাথায় দিই, চুলের জন্য দিই, কিন্তু সেই তেলটা তেল নয়, সেই তেলটা কিন্তু যে তেলটা জমে যায় শীতকালে সেটাই নারকেল তেল, আর সেই নারকেল তেলটাই ব্যবহার করতে হবে। যদি কারো সম্ভব হয় বাড়িতে যদি নারকেল থেকে নারকেল তেল ব্যবহার করতে পারেন সেটা আরও ভালো। সাউথে তারা এই নারকেল তেল খায়, সেই নারকেল তেলটা কিন্তু খুব ভালো। এবং অনেক সময় যদি নারকেল তেলে কোনো রিয়াকশান দেখা যায় সেখানে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে, কিন্তু কখনোই এটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট। কিন্তু আপনি যখন মলম দিচ্ছেন সেখানে কিন্তু প্রিজারভেটিভ থাকছে, কিছু ব্যাকটেরিয়াল, কিছু ইনফেক্টিভ থাকছে, এবং সেক্ষেত্রে কিন্তু চর্মরোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একেবারেই তাই। দর্শক বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন, যারা ডক্টর প্রকাশ মল্লিক লাইভ দেখছেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আপনাদের যদি স্কিনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আর ফেসবুকে কিন্তু আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের কমেন্টস জানাতে পারেন বা আপনাদের সমস্যা নিয়ে জানাতে পারেন। আমরা ডক্টর মল্লিক যেটা শুনলাম, একটা বললেন আপনি কারণ যে অপরিচ্ছন্নতা এই সোরিয়াসিস হওয়ার অন্যতম একটি কারণ, তো তাছাড়া আর কি কি কোনো ফ্যাক্টর রয়েছে? মানে অনেকের থাকে বংশগতভাবে হয়তো স্কিনের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে জেনেটিক ফ্যাক্টর? একদম, আমরা তো বংশগতি যখন অন্য কারণেও যদি ক্যান্সার, আমি তো ক্যান্সারের মূলত চিকিৎসা করি, স্কিন ক্যান্সারেও চিকিৎসা করে থাকি, এবং সেক্ষেত্রে যে যাদের আমরা জিজ্ঞেস করি যে আপনার কোনো কি আগে কোনো চর্মরোগ ছিল, সেটা আমাদের একটা পাস্ট হিস্ট্রি কাজ করে, এবং তখন যদি জানা যায় তার বংশগতি, তখন আমরা নির্দিষ্ট ওষুধ দিয়ে তাকে কিন্তু পার্মানেন্ট ভালো করে দিতে পারি। এবং বংশগতি এবং চর্মরোগ হচ্ছে কিন্তু একটা কমন ফ্যাক্টর। আমরা হোমিওপ্যাথ রাখে সোরাটিক, মানে অ্যাকচুয়ালি সোরা বলে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, এবং সেই সোরাটা কেন হয় না, আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে বাস করতো, তার ঘাম থেকে আরম্ভ করে এবং প্রভুত্ব করার বাসনা, অর্থাৎ এটা যে আমাদের ইলথিঙ্গি, হিংসা, দেশ, ঘৃণা, এগুলো কিন্তু মানুষের মধ্যে, যে মানসিক ব্যাপারটা বলছিলাম না, এবং এইগুলো যখন এলো তখন কিন্তু মানুষের চর্মরোগের যখন হলো, তখন তারা কোনোভাবে গাছের আঠা বা এই সমস্তগুলো লাগিয়ে সেগুলো কিন্তু তারা প্রতিহত করতো। তার ভিত্তিতেই আজকের যে সফিস্টিকেটেড চর্মরোগ, ইভিন স্কিন ক্যান্সার পর্যন্ত, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জন্য আরেকটা কথা বলি, অনেকে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ভাবে যে আমি বেশি করে সাবান ব্যবহার করব। এক্ষেত্রে কিন্তু যাদের চর্মরোগ আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেটেড সব ব্যবহার করবেন, নচেত যদি কমন যদি সাবান ব্যবহার করেন তাতে সোডা থাকে, সেই সোডাতেও কিন্তু অনেক সময় চর্মরোগের প্রবণতা বা চর্মরোগ কিন্তু বেড়ে যেতে পারে। একদমই তাই। আপনি বিভিন্ন উপাদান ব্যবহারের কথা বলছেন, যেরকম নারকেল তেলের কথা বললেন, ভীষণভাবে স্কিনের সমস্যার জন্য উপকারী, তার পাশাপাশি আপনি প্রাকৃতিক উপাদানের কথা বলছেন। কিন্তু যেটা দেখা যায় যে এখন কিন্তু মানুষ ভীষণ রকমভাবে নানান ধরনের জিনিস স্কিনের উপর অ্যাপ্লাই করেন, মহিলাদের ক্ষেত্রে হতে পারে, পুরুষদের ক্ষেত্রে হতে পারে। তো স্কিনের যে কোনো সমস্যার ক্ষেত্রে এগুলো একটা মানে পরবর্তীতে একটা গভীরতর একটা সমস্যা তৈরি করতে পারে কি? অবশ্যই। এই যে এখন অভিনেতা অভিনেত্রী, আমি আলোচনার প্রসঙ্গে বলছি, বা এখন অনেক সাধারণ মহিলারাও খুব প্রচুর মেকআপ করেন, কিন্তু মেকআপটা তুলবেন কি করে সে ব্যাপারেও প্রশিক্ষিত হতে হবে। এবং আপনি খুব হাই যদি আলোতে যারা অভিনয় করে তাদের আলো, সেখান থেকেও কিন্তু এফেক্ট হয়, তাতে স্কিনটা নষ্ট হয়ে যায়। এবং এই সময় কিন্তু অনেক সময় স্কিন ক্যান্সার, আমার কাছে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, এবং সেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, যে সমস্ত আমাদের টলিউড বলিউডের তাদেরও কিন্তু এরকম পেশেন্ট আমি পেয়েছি যাদের স্কিন কিন্তু এফেক্ট হচ্ছে। এবং সেক্ষেত্রে হেলদি ফুড খেতে হবে, এবং সেই হেলদি ফুডটা কি না, ভিটামিন সি যুক্ত সমৃদ্ধ খাবার,
সেটা কিন্তু খেতে হবে। এবং আপনি যে যখন পেন্ট করছেন অর্থাৎ মেকআপ করছেন তখনও তার আগেও স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মেকআপ তোলার জন্য সময় দিয়ে করতে হবে, এবং এগুলো না করলে কিন্তু স্কিনে নানা রকম এফেক্ট হতে পারে এবং সর্বোপরি স্কিনের একটা টোনাসিটি নষ্ট হয়ে যায় এবং স্কিনটা আনহেলদি হয়ে যায়। একদমই তাই। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা স্কিনের সমস্যা মানেই না একটা কনফিউশন তৈরি হয়, মানে ঠিক বুঝে উঠতে পারেন না মানুষ যে তার কি ধরনের সমস্যা হয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে একটু সোরিয়াসিসের ক্ষেত্রে আমি যদি সিমটমসটা নিয়ে কথা বলি, মূলত কি ধরনের সিমটমসগুলো প্রথম থেকে একটা দেখা যায় এবং তারপর সেটা যখন একটা জটিল আকার নিচ্ছে সেই সিমটমসটা হচ্ছে যে একদম এই যে সোরাসিস কিন্তু একদম দগদগে ঘায়ের মতো লাল হয়ে যায় আর চামড়াটা খোলসের মতো উঠে যায়, এবং সোরাসিস কিন্তু যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সোরাইটিক আর্থাইটিস হতে পারে। অর্থাৎ সেটা যদি আপনি দীর্ঘদিন পুষে রাখেন, ট্রিটমেন্ট না করেন, পরবর্তীকালে সোরাইটিক আর্থাইটিস ডিউ টু দ্য সোরাসিস, সেটাও কিন্তু সোরাইটিক আর্থাইটিস বলে এরকম আমরা এটাকে নির্ধারিত করা হয় এবং সেটাও খুব ডেঞ্জারাস। তাই সোরাসিস কিন্তু যেখানে হচ্ছে সেই সোরাসিসটাকে ট্রিটমেন্ট করার উদ্দেশ্য, পরে আপনি সোরাটিক আর্থাইটিসটাকেও কিন্তু প্রিভেন্ট করতে পারেন। একদমই তাই। ডক্টর মল্লিক, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নি। হ্যালো, করে লাইনে থাক। নমস্কার। আমরা অবশ্যই কথা বলবো বন্ধুদের সাথে। টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, জানাতে পারেন আপনাদের সমস্যা। এবং ডক্টর প্রকাশ মল্লিক রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন হোমিওপ্যাথ চিকিৎসক, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, সুতরাং আপনার সমস্যার সমাধান কিন্তু হোমিওপ্যাথির হাত ধরে অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? নমস্কার। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। আমি দক্ষিণ বলছি, শঙ্কর দত্ত। বলুন কি সমস্যা? আচ্ছা, হ্যাঁ আমার সোরিয়াসিস আছে। তা আমি তো অ্যালোপ্যাথি গ্যাসের ট্যাবলেট খাই, প্রেসার ট্যাবলেট খাই, তা আমার হোমিওপ্যাথিক ওষুধ চলবে এর মধ্যে? হ্যাঁ অবশ্যই, এটা ভালো প্রশ্ন করেছেন। এটা শুধু আপনার প্রসঙ্গে বলছি না, অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথি চলবে না, কিন্তু চলে। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি অনেক মায়েরা বা আমাদের যারা বৃদ্ধ মানুষরা আছেন তারা অনেক সময় সুগারের প্রবলেমে ভোগে, তারা কিন্তু আমাদের আর্থাইটিসের ট্রিটমেন্ট করে তারা ভালো আছে। এই প্রেক্ষিতে বলতে পারি যে আপনি কিন্তু সোরাসির সঙ্গে গ্যাসের ট্যাবলেট খান, কিন্তু আমাদের ওষুধের সঙ্গে আপনার এলোপ্যাথি ওষুধের একটা 10 মিনিট কি 15 মিনিট ফারাক রেখে খেলে আপনি উপকার পাবেন এবং এভাবে কাজ হবে। এবং এই যে আপনাদের বদ্ধমূল ধারণা, শুধু আপনার নয় যে হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথি চলতে পারে না, এক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে এলোপ্যাথি কাজ করে সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ আপনি স্টোমাকে ওষুধটা খেলেন, খাওয়ার পরে সেটা সার্কুলেটরি সিস্টেমে মিশে রক্তে মিশে সেটা কাজ করে। আর হোমিওপ্যাথি ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে কাজ করে, সেই জন্য অনেক সময় আমরা দেখবেন জিভের নিচে ওষুধটা দিই, তার জন্য নার্ভাস এবং দুটো প্যাথ আলাদা, এবং সেই জন্যে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সারানো। এবং হোমিওপ্যাথি এলোপ্যাথি চলতেই পারে। এবং আমরা অনেক সময় ক্যান্সারের পেশেন্টকে ট্রিটমেন্ট করি, তার কিছু ওষুধ আমরা বন্ধ করি না। তখন অনেকেই জিজ্ঞেস করেন যে এই দুটো কাজ করছে বুঝবো কী করে? সেটা হচ্ছে যে আপনি কি আগের থেকে ভালো আছেন তাহলে কাজ করছে, আর 2 নম্বর হঠাৎ করে যদি তুলে দিই তাহলে উইথড্রল সিমটম দেখা দেবে, দ্যাট ইজ ডেঞ্জারাস। এখন যে যারা মদ খায়, যারা নেশা করে, তাদের যে রিকভারি সিস্টেম, আগে মনে করা হতো যে সমস্ত মদ খাওয়াটা বন্ধ করে দেওয়া, কিন্তু এখন কিন্তু সিস্টেমটা হচ্ছে আস্তে আস্তে বন্ধ করা, নাহলে উইথড্রল সিমটম দেখা দেয়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তবে আপনার নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পেয়েছেন, হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথি খাওয়া যেতে পারে। একেবারে ধন্যবাদ দর্শক বন্ধু। সুতরাং যে উত্তরটা ডক্টর মল্লিক দিলেন যে আপনি নিশ্চিন্তে হোমিওপ্যাথির সঙ্গ ধরতে পারেন এবং সোরিয়াসিস সেক্ষেত্রে একেবারে সমূলেই সমস্যাটাকে নির্মূল করা সম্ভব। এবং যদি চান ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে যোগাযোগ করতে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু সেভাবে যোগাযোগ করে নেবেন। ডক্টর মল্লিক, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে স্কিনের সমস্যা মানিয়ে অনেকেই ভেবে থাকেন যে এটা বোধহয় ছোঁয়াচে, সেই বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া দর্শক বন্ধুদেরকে দিতে চাইব। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার চর্মরোগের ছোঁয়াচে আছেই তো বটেই, এক্সিমা, দাঁত, চুলকানি, এগুলো ছোঁয়াচে। এবং সেই ক্ষেত্রে অন্য লোকের সঙ্গে তার যে সমস্ত জামাকাপড়, বিশেষ করে গামছা বা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ইউজগুলো না করাই ভালো। এবং সেই দিক থেকে আমাদের একটু দূরত্ব তৈরি করলে এক্ষেত্রে ছড়িয়ে পড়বে না, না হলে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই অনেক চর্মরোগী কিন্তু ছোঁয়াচে। আচ্ছা, একটা সোরিয়াসিসের মতো সমস্যা তৈরি হলো, আনট্রিটেড ওয়েতে দীর্ঘদিন রয়ে গেল, যেটা মানে আলটিমেট যেটা স্কিন ক্যান্সার,
সেটা কি টার্ন নিতে পারে? মানে এই ধারণাটা অনেকেই হয়তো ভাবেন বা এরকম একটা কনফিউশন লোকের মধ্যে থাকে, তো সে বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া চাই। অবশ্যই আমি তো আগেই বললাম যে সোরাসিস যদি মাল্টিটেড হয় বা ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সোরাইটিক আর্থাইটিস হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা যে বললেন সেটাও কিন্তু ভাবনাটা অস্বাভাবিক নয় যে ইট মে বি দ্যাট টেন্ডস টু দি স্কিন ক্যান্সার অলসো। এবং আমরা একটা ওষুধ আবিষ্কার করেছি বলা যায় যে স্কিন ক্যান্সারের ক্ষেত্রে, এবং তাকে আমাদের পিজিতে বলে দেওয়া হয়েছিল যে আপনি 10 বছর ট্রিটমেন্ট করার পরেও যেটা সারবে না, তো সেই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করে পুরোপুরি ভালো রেখেছি। সেই পেশেন্ট ভদ্রমহিলা এসে বলছেন, স্যার আমার কোনো সমস্যা নেই, এবারে টেস্ট করে দেখে নিন আমার মধ্যে ক্যান্সার আছে কি নেই। একদমই তাই। আচ্ছা, বন্ধু রয়েছেন একজন, কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? স্যারকেও নমস্কার জানালাম। হ্যাঁ, নমস্কার। স্যার বলছি, আমার মার বেশ কিছুদিন ধরে হাঁটুতে খুব ব্যথা, হাঁটুর নিচে এবং হাঁটুর পিছন দিয়ে খুব ব্যথা। হ্যাঁ, মানে হাঁটতে খুব অসুবিধা হয়, মানে টান দিলে হাত পারে, আর রাত্রিবেলা শুলে না নার্ভের উপরে নার্ভ উঠে যায়। হ্যাঁ, এ ব্যাপারে আজকে আমাদের চর্মরোগ নিয়ে আলোচনা হচ্ছে, তবু আপনি প্রশ্ন করলেন বলে বলছি। আর্থাইটিসের সমস্যায় হোমিওপ্যাথি খুব অনবদ্য। তার কারণ আপনি যদি পেন কিলার ট্যাবলেট খান ভবিষ্যতে কিডনি নষ্ট হয়ে যাবে, এবং মায়ের ক্ষেত্রে দেখতে হবে ইউরিক অ্যাসিডের কন্ডিশন কী আছে, আরএ ফ্যাক্টর কী আছে, এবং ইউরিক অ্যাসিডটা নরমাল, আরএ ফ্যাক্টর নরমাল, ভিটামিন ডি3টা কম আছে। হ্যাঁ, তাহলে ওই জন্য আপনাকে ভিটামিন ডির অনলি সোর্স হচ্ছে সানলাইটে। আপনাকে 10টা থেকে 11টার মধ্যে অন্তত 10 থেকে 20 মিনিট যদি থাকতে পারেন, তার সঙ্গে টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ছাগল মাংস না খাওয়ান, এবং একটু জেন্টল ব্যায়াম, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনার মা ভালো থাকবে। যে কোনো স্থানীয় চিকিৎসকের কাছে আপনি দেখান, ভালো থাকবেন। যদি না হয় তখন আমাদের কাছে এলে আমরা চেষ্টা করব আপনার মাকে ভালো করার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর, ঠিক আছে। আপনি মাকে হোমিওপ্যাথি স্থানীয় চিকিৎসক দেখান, আশা করছি এ ব্যাপারে সুরাহা পাবেন। এবং মায়েদের ক্ষেত্রে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো, তার কারণ এতে সাইড এফেক্ট কম। ধন্যবাদ বন্ধু, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এবং ডক্টর প্রকাশ মল্লিক যে ধরনের চিকিৎসা করে থাকেন, সমস্ত ধরনের রোগের ক্ষেত্রে তিনি কিন্তু চিকিৎসা করে থাকেন। সুতরাং যদি মনে করেন যে ডক্টর মল্লিকের সঙ্গে যোগাযোগ করতে, নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আমরা আরও একটা বিষয়ে কথা বলবো। হোমিওপ্যাথি চিকিৎসা মানেই আমরা সাধারণত ভাবি যে অনেক রেস্ট্রিকশনস রয়েছে, মানে অনেক কিছু খাওয়া যায় না, টক খাওয়া যায় না, পেঁয়াজ রসুন খাওয়া যায় না। চিকিৎসা যে পদ্ধতি, তাতে এই যে খাওয়ার বিষয়টা কতটা প্রাসঙ্গিক? এই বিষয়ে আমার লেখা আছে হোমিওপ্যাথি শিক্ষা নামে বইয়ে, আমি এই নিয়ে একটু লেখালেখিও করেছি। এই ধারণাটা সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে যে অনেক সময় যে ওষুধ থেকে, যে পদার্থ থেকে ওষুধ তৈরি হয়, সেই পদার্থটা যদি খাওয়া বন্ধ করি, কিন্তু তার ক্ষেত্রেও সেটা ঠিক নয়। এবং তবে চর্মরোগের ক্ষেত্রে, মানে আমি আমার জীবনে সবাই জানে যে নিম পাতা খেলে খুব ভালো, নিম পাতা জল দিয়ে পরিষ্কার করলে ভালো, এটা একটা সার্বিক ধারণা। কিন্তু যদি নিম পাতাতে তার কোনো অ্যালার্জি থাকে, সেই জন্য আমি চর্মরোগের রুগীদেরকে সবাইকে অ্যালার্জি টেস্ট করাই, এবং তাতে কিন্তু নিম পাতা খেলে, এবং আমি এমন একটা পেশেন্ট, এবং এই ধারণাটা আমারও ছিল 30 বছর আগে যে নিম পাতা খুব ভালো, আমাদের আজাডিডাক্টা বলে যে ওষুধটা তৈরি হয় সেটা দিয়েছিলাম, তাতে তাকে এত বেশি তার মানে ইনক্রিজ হয়ে গেলো প্রবলেমগুলো যে তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। পরবর্তীকালে টেস্ট করে দেখা গেল যে তার কিন্তু নিম পাতা থেকে অ্যালার্জি। তাই এই ক্ষেত্রে পরামর্শ ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা খাওয়া, নিম পাতার জল ব্যবহার করা, এগুলো কিন্তু ঠিক না। এবং এক্ষেত্রে বলবো যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই। যে এই খাদ্যের ব্যাপারটা যে বলছেন, অ্যাকচুয়ালি কখন কোন প্রয়োজনে ডাক্তারবাবু বারণ করেন সেটা কিন্তু এলোপ্যাথির ক্ষেত্রেও আছে। যেমন আপনার বাত হলে এলোপ্যাথিতে এগুলো খাওয়া যায় না, হাই প্রেশার হলে আপনি লবণ খেতে পারবেন না, এগুলো তো আছেই। আর যেমন আপনার আর্থাইটিসের ক্ষেত্রে মাটন খেতে পারবেন না, হার্টের রোগের ক্ষেত্রে মাটন খেতে পারবেন না। এবং খাদ্য কিন্তু রোগের উপরে নির্ভর, সেটা হোমিওপ্যাথির জন্যে দোষ চাপানোর কোনো ব্যাপার নেই। একেবারেই তাই। যাই করবেন সেটা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে করতে হবে, এবং চিকিৎসক নির্ধারণ করে দেবেন যে আপনার ঠিক কি করা উচিত, কি খাওয়া উচিত, কিভাবে চলা উচিত। আর একটা বিষয়, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে একটা সমস্যাকে সমূলে নির্মূল করা হচ্ছে, তার মানে এটা কি একটা দীর্ঘ সময় ধরে এই ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে থাকতে হবে? সেটা কিভাবে আপনারা চিকিৎসকরা? সোরাসিসের ক্ষেত্রে তো আপনাকে দীর্ঘ সময় থাকতেই হবে যে কোনো প্যাথিতেই, কিন্তু অন্য প্যাথিতে কোনো রেজাল্ট নেই, হোমিওপ্যাথিতে রেজাল্ট আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি রোগটা নিয়ে কতদিন ভুগছেন।
মানে ধরুন আপনি 10 বছর একটা রোগটা নিয়ে ভুগছেন এবং সেক্ষেত্রে যদি সেটা আমরা 1 বছর সময় লাগে, সেটা কি খুব বেশি সময় হলো? আসলে এটা প্রেক্ষিত, এবং অ্যাকুইট প্রবলেমের ক্ষেত্রে তো তাড়াতাড়ি কমে যায়, আমাদের ক্ষেত্রে সেরেও যায়। কিন্তু যখনই যত বড় ক্রনিক রোগ, সেই রোগগুলো এবং যদি আপনার জেনেটিক্যাল অর্থাৎ বংশগতির ধারায় থাকে, তখন তো এটাকে নির্মূল করতে সময় লাগবেই। তাই সময় এবং সময়টা নির্ভর করে আপনার রোগের গভীরতা কত এবং সেটা কি বংশগতির ধারায় এসছে, নিশ্চয়ই সময় লাগবে। কিন্তু সর্বোপরি সময় বলে ভেবে লাভ নেই, এবং আপনি নির্দিষ্ট সময় যদি ওষুধটা ঠিকঠাক খান, তাহলে যেটা ভাবছেন, এবং অনেকে এই প্রশ্নটা করেন যে কতদিন সময় লাগবে, এটা কিন্তু বায়োলজিতে 2 আর 2 4 হয় না, এবং সেক্ষেত্রে বলা যায় না, বলা সম্ভব নয়, এবং কোনো ব্যাধিতেই বলা সম্ভব নয় ঠিক যে কদিন সারবে আপনাকে খেয়ে যেতে হবে। বায়োলজি হচ্ছে একটা প্রসেস অফ প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটাকে আমরা দীর্ঘমেয়াদী করা হয় এই জন্যেই যাতে আপনি সমূলে নিপাট হয়। আর যে কোনো জিনিস যদি আপনি একটা বাড়ি তৈরি করছেন, একদিনে যদি সব দেয়াল তুলে দেন, তাহলে বাড়িটা কিন্তু পরে ফাটল ধরে যাবে। আর একটু যদি সময় নিয়ে যদি করেন, তাহলে সেটা কিন্তু অনেক বেশি পোক্ত হবে। এবং একটা কথাই আছে দার্শনিকভাবে, যে যেটা যত সময় নেবে সেটা তাড়াতাড়ি তত দিন টিকবে। এবং আমরা দেখি যে জিনিসটা সহজে বুঝে যায় সেটা তাড়াতাড়ি ভুলে যায়, আর যেটা তাড়াতাড়ি বুঝি না, একটু দেরি করে বুঝি, সেইটা কিন্তু সহজে ভুলি না। একদমই তাই। বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, বলছি যে আমার ছেলের বৌমা আছে, ছেলের স্ত্রী, আমার বৌমা, তার সোরাইসিস হয়েছে আজকে ধরুন প্রায় 12 বছর। হ্যাঁ, কিন্তু থেমে নেই। আমরা ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথিও দীর্ঘদিন 8-10 বছর করেছি। এবার লাস্ট এই যে কলকাতায় যে ট্রপিক্যালের লাস্ট খাচ্ছিল, খেতে খেতে বেশ একটু পরিষ্কার হলো, কিন্তু সেভাবে হয়নি, আবার হয়েছে। তা এটার কি কোনো সলিউশন আছে? অবশ্যই আছে। আমরা আলোচনা প্রসঙ্গেই বলেছি, এলোপ্যাথিতে অ্যাকচুয়ালি স্টেরয়েড, আমি কোনো প্যাথির বিরুদ্ধাচরণ করছি না, এবং স্টেরয়েড আমাদের কাছে যত পেশেন্ট এসছে সবাই এলোপ্যাথি আয়ুর্বেদিক সব করে এসছে। তাদেরকে আমি আগেই বলেছি 100% হবে না, 90% কিন্তু আমরা ভালো রাখতে পারি। দীর্ঘমেয়াদী চিকিৎসা, তার সঙ্গে খাদ্য আরেকটা কথা, ও কিন্তু এখানে থাকে না, ও থাকে ইউএসএ সিপার জাহাজে চাকরি করে। তার জন্য সি ওয়াটারের জন্য কি বেশি হয়? হ্যাঁ, সেটার জন্য হতে পারে। ইউএসএ তে থাকে, সেখানেও আমরা প্রেসক্রিপশন করে দিলে ইউএসএ তে ওষুধ পাওয়া যায়। আমাদের নিউ জার্সিতে অনেক পেশেন্ট আছে, তাদেরকে আমরা প্রেসক্রিপশন করে দিই অনলাইনে, তারা নিউ জার্সি থেকে ওষুধ নিয়ে নেয়, একটু দাম বেশি পেয়ে যাবে। আর যখন ও আসবে আমাদের কাছে, এরকম অনেক প্রবাসী পেশেন্ট আছে যারা এসে বছরে একবার 2 বছর ছাড়া একবার আমাদের সঙ্গে দেখা করে, এবং এটা তো একটা দীর্ঘমেয়াদী, আমরা ওষুধের কিছু কন্টিনিউয়েশন করে দিই, এবং কিছু ওষুধ নিয়েও চলে যায় তারা এলে, এবং সেগুলো ভালো রাখা সম্ভব। এবং যেহেতু ময়েশ্চার যা আছে, মানে ওই যে জলে কাজ করে, তার জন্যে তার কিন্তু এটাকে বলে মেনটেনিং কজ, এবং সেক্ষেত্রে একটু দেরি হবে, কিন্তু হোমিওপ্যাথি অনলি সলিউশন ফর সোরাসিস, এটুকু আপনাকে বলতেই পারি। ধন্যবাদ ফোন করার জন্য। এবং আমি এই দর্শকের সূত্র ধরেই বলতে চাইবো যে যারা দূরে থাকেন, ডক্টর মল্লিকের কাছে ট্রিটমেন্ট নিতে চাইছেন, বুকিং নাম্বার দেখুন স্ক্রিনেই যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বুকিং করতে পারেন, এবং যত দূরবর্তী স্থানেই থাকুন না কেন, ডক্টর প্রকাশ মল্লিকের চিকিৎসা কিন্তু আপনারাও নিতে পারেন। আরও একটা বিষয়, মানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে, কারণ সোরিয়াসিস আরও অনেক, হ্যাঁ, সেতির সমস্যাটাও একটা সমস্যা, এবং সেটাও বংশগত বলা হয়, এবং সেতি কিন্তু ওটা সংক্রামক নয়। কারো সেতি হয়েছে, তার সঙ্গে যদি গাও ঘষেন, আপনার সেতি হবে না। আসলে সেতি নিয়ে অনেক দুর্বলতা আছে। সেতিতে একটা মেলানিন বলে পিগমেন্ট আছে, সেই পিগমেন্টটার অস্বাভাবিকতার জন্য এটা ঘটে। এবং আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব করে এসছে। এবং ত্রিপুরার একটি মেয়ে, যে 16 বছরের মেয়ে, সেই মেয়েটির সেতি হয়েছে যে তার বিয়ে হবে না ভেবে সে আত্মহত্যা করতে গেছিল। এবং ত্রিপুরার একটি দৈনিক পত্রিকাতে আমার লেখা বেরিয়ে সেই সূত্র ধরে আমার কাছে পেশেন্টটি এসেছিল। সেই পেশেন্টটিকে আমি 100% ভালো করতে পেরেছি, এবং তার মা আমাকে এত ভালোবাসে, তার কলকাতাতে বিয়ে দিয়েছে যাতে আমার সান্নিধ্যে থাকতে পারে। তবে সেতির ক্ষেত্রে বলবো যে অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই এটা কিন্তু বেশি, তাদের বিয়ে না হওয়া বা সামাজিকভাবেও ব্যাপার আছে, এক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো করতে পারে। আরেকটি আপনাকে প্রিকশন আজকে দর্শকদের বলবো, সেটি হলো অনেকে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু মডার্ন রিসার্চ বলছে যে এই যে পিগমেন্টটা কেন না হওয়ার কারণ হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজেন্স, এবং অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু প্রোটিন থেকেই পাওয়া যায়। অর্থাৎ মাংস মাছ খেতে হবে, তবে অবশ্যই তার অ্যালার্জি টেস্ট করে দেখে নিতে হবে যে তার কোনো অ্যালার্জিজনিত সমস্যা আছে কি না, নচেত কিন্তু খাদ্যের ব্যাপারটা ভাবতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আমাদের কাছে যত পেশেন্ট আছে সব ব্যাধি শেষ করে এসে আমাদের কাছে তারা রেজাল্ট পেয়েছে, এটা বলতেই পারি।
একেবারেই তাই। সুতরাং যারা চর্মরোগের বিষয়ে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করলাম, তবে এইটুকু সময়ের মধ্যে তো এত বিস্তারিত আলোচনা সম্ভব নয়, যতটুকু ধরা সম্ভব হলো আমরা করলাম। তবে ডক্টর প্রকাশ মল্লিকের কিন্তু একটি দারুণ সুন্দর বই রয়েছে চর্মরোগের উপর। শুধু এই বইটি নয়, 90টির ওপরে বই উনি রচনা করেছেন, যে বইগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই বইগুলো সংগ্রহ করতে পারেন এবং অনেক বিষয় আপনাদের একটা সম্যক ধারণা এবং হোমিওপ্যাথিতে তার চিকিৎসা পদ্ধতি নিয়েও কিন্তু একটা বিস্তারিত ধারণা নিতে পারেন। আজকে আমাদের আলোচনা শেষ করতে হবে, সময় শেষ। হোমিওপ্যাথির হাত ধরে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমরা ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথিকের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডক্টর প্রকাশ মল্লিককে আমাদের সঙ্গে পেয়েছিলাম। হোমিওপ্যাথি নিয়ে, অবশ্যই সোরিয়াসিস নিয়ে কথা হলো। হোমিওপ্যাথির হাত ধরে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর মল্লিক, ধন্যবাদ, নমস্কার।